শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রত্যেক দিন আমরা যদি এই ছোটোবেলায় এই নিয়মে কাজ করে নিতে পারি, সারা দিনটা আমরা আরামে থাকতে পারি। তো চলো এক এক করে সব কাজ শেয়ার করব। গাছে পানি দিয়ে চলে এসেছি নিচেই। তো আমার যে ডোব আছে, মুরগির ডোব, হাঁসের ডোব, এক এক করে সব কিছু খুলে দেব, এদেরকে খাবার মাখিয়ে দেব। এরা কিন্তু নিচেই চলে আসছে দেখো। আর আমার গাছে কুল পুরো ভর্তি হয়ে গেছে। এত সুন্দর ছোট্ট একটা গাছে মিষ্টি মিষ্টি কুল হয়। এই কুলটা সবার আগে হয়, পাকে, আবার একদম ক্ষুদ্র ক্ষুদ্র, প্রচুর মিষ্টি, কোনো রকম কষই হয় না। তো আমার বাবা যখন বেঁচে ছিল গাছটা লাগিয়েছিল, এখন তাতে ফল দিচ্ছে। তো চলো ঘরের কাজগুলো করতে থাকি। রান্না বান্না করব পাতা খোলায়, ওই কারণে তাড়াহুড়ো করে কাজগুলো সারব। সংসারের কাজ শেষ করতে পারলে আমি রান্নার দিকে যেতে পারি। ওই কারণে আগে ভাবছি ঘরটরগুলো গুছিয়ে নিই, তারপরেই রান্নার দিকে যাব। তো কাল যেহেতু অনেক পাতা কাঠ এটা ওটা আমার হাজব্যান্ড সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে, সেগুলো তো ছাদে শুকাতে দেওয়া আছে। ওইগুলো তুলে নিয়েই আজ কিন্তু পাতা খোলা দিয়ে রান্না করব। একটু তো ভয় ভয় লাগছে, জানি না কিভাবে জাল দেব। তো ভয় লাগে জানো তো, কারণ পাতা খোলায় জাল দিতে গেলে একটানা বসে থাকতে হয়। আর কি জানো তো, ঠিকঠাক মতো জাল না দিতে পারলে উনান কিন্তু নিভে প্রচুর ধোঁয়ায় রান্না বান্না নষ্ট হয়ে যায়, ধোঁয়া আসতে গন্ধ বের হয়। তো যাই হোক, ওই কারণে একটু ভয় ভয় আছি, তাড়াতাড়ি করে রান্না করতে যাব যাতে করে কোনো রকম লেট না হয়। তো এদিকে নিচে একটা বিছনা পাতা ছিল, সেটা তুললাম। টুকটাক জিনিস প্রত্যেক দিন গুছিয়ে গাছিয়ে রাখার পরেও কিন্তু এদিক ওদিক হয়েই থাকে। রাতে যেহেতু বাচ্চা কাচ্চা পড়াশুনো করে, তো বই খাতা পেন্সিল রাবার এদিক ওদিক থাকে, সেগুলো বক্সে গুছিয়ে নিয়েছি। এখন ঈশার ব্যাগটাও সুন্দর করে গুছিয়ে রাখবো। আর ওখানে আছে ছোট্ট ছোট্ট বইগুলো একটা বক্সে রেখেছি। তো ওই বইগুলো একটু মোটা মোটা ছোট্ট ছোট্ট, তার জন্য আলাদা একটা বক্সের প্রয়োজন পড়ে, ওই কারণে ওইভাবে রেখেছি। এখন ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব। তো গুছিয়ে গাছিয়ে সংসার করতে প্রচুর ভালোবাসি। শীতের ছোট দিনেও কিন্তু এইভাবেই গুছিয়ে পরিপাটি করে কাজ করি। আর বলতে পারো 12টার মধ্যে সমস্ত রান্না বান্না এখন কমপ্লিট করে ফেলছি। আগে যখন এই যে গরমকালের সময় বলতে, তখন কিন্তু লেট করলেও অতটা অসুবিধা হতো না, তবে শীতের বেলায় লেট করলে একদম সন্ধে হয়ে যাচ্ছে। তো সিমরানের পড়ার টেবিলটাও একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। এখানে যেহেতু পানির বোতল, তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, রং পেন্সিল থেকে শুরু করে প্রচুর রকমের রং, তারপরে এই যে মাছের একটা অ্যাকোরিয়াম আছে, তো এগুলোকে একটু পরিপাটি করে প্রত্যেক দিন সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। দৌড় দিয়ে এখন পালাচ্ছি, একটা বিকট শব্দ হয়েছে বাড়িতে। তো আমি বাইরে দেখতে গেলাম, তো ফোন করলাম কারেন্টের অফিসে। দেখো কত বড় বিপদ। তো কারেন্ট ছিল, আর সেই মুহূর্তে আমার এই বাড়ির ওপর দিয়ে যেহেতু 11,000 লাইন গেছে, কারেন্টের লাইন খুব খতরনাক একদম, প্রচুর। একবার যদি ছিঁড়ে পড়ে তো মানুষের আর বাঁচার উপায় থাকবে না, কারণ সমস্ত বাড়ি শুধু গাছ আর গাছ, আর তা বাদে পানি ভর্তি চারিদিকে, এই একটা বাজে অবস্থা। তো গাছগুলো এত জোরে জোরে হাওয়ায় দুলছে, বাড়ি খাচ্ছে, আর তারগুলোই জোরে জোরে যখন বাড়ি খাচ্ছে না গাছে, বিকট জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন তারগুলো এক্ষুনি ছিঁড়ে পড়বে। ওই সময়টায় যদি পুকুর ধারে থাকতাম কিংবা বাচ্চারা থাকতো, আজ কি বড় ক্ষতি হয়ে যেত তার ঠিক ছিল না। তো একে তো কারেন্ট ছিল, আর সেই মুহূর্তে এরকম হয়েছে। পরে কারেন্টের অফিসে ফোন করার পরে অনেকক্ষণ সময় লাগলো, তাদের 10-15 মিনিট টাইম লাগলো। তো এসেই সাথে সাথেই তারা গাছ টাছগুলো কেটে ঠিকঠাক করে তারটারগুলো আবার ঠিক করে দিয়ে গেল। তো তারপরে আবার আমি কিছুক্ষণ বাদেই কিন্তু এই ঘরে এসেছিলাম, এসে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছিলাম। বিপদ কিন্তু মানুষের বলে কয়ে আসে না, কখন এরকম বিপদ হবে কিছুই বলার নেই। সবথেকে বড় সমস্যা, বর্ষাকালে আমার বাড়িতে যেহেতু চারিদিকে পানি উঠে থাকে, তখন যদি এমন অবস্থা হয় কী করবো বলো বাচ্চা কাচ্চা নিয়ে। তো যাই হোক, দুটো ঘর তো পরিপাটি করলাম, এখন বারান্দাটাকেও পরিষ্কার করে নেব। অনেকটা শান্তি লাগছে যে ওই তারের সঙ্গে যে গাছগুলো ছিল সেগুলোর মাথা ভেঙে দিয়ে গেছে। তো নিজেরা তো করা যায় না, সবসময় কারেন্ট থাকে, যখন কারেন্টের লোক আসে তারা সব লাইন অফ করে দিয়েই কিন্তু এই কাজগুলো করে। এর আগেও একবার এরকম হয়েছিল, তখন উঠোনে পানি ছিল, সেই সময় কারেন্টের অফিসে ফোন করলে তারা সাথে সাথে এসে গাছগুলোর মাথা ভেঙে দিয়ে গেছিলো, আবারও সেই গাছগুলো জেগে উঠেছে। তো দেখো এদিকে মোটামুটি বারান্দাটা পরিপাটি করে নিলাম, আর এখন এই যে এই জায়গাটা মুছবো। ঈশা এখানে খাওয়ার পানি ফেলে পুরো ভর্তি করে ফেলেছে। এখানে যেহেতু খাওয়ার পানির জার রাখা হয়, আর প্রচুর পরিমাণে পানি নষ্ট করে।
তারপরে রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু কাল বিকালে আমি লেপে দিয়েছিলাম ওই কারণে লেপা লাগলো না। পরিষ্কার করে ঝাড়ু দিলাম, এক্ষুনি রান্না করতে আসবো। তো চলো একে একে বাসনগুলো মেজে নিই। আর এখানে গাছটা পুরো ভেঙে ওরা মাথা ফেলে দিয়ে গেছে, পরে ওগুলো সরিয়ে নেব। আমাদের বড় একটা খই গাছ ছিল, আর এই যে মেঘনি গাছটা আমার সামনে আছে এই গাছটা, ওই দুটো গাছ মিলে তারের সঙ্গে একদম এঁটে লেগেছিল। তো এখন ফাঁকা করে দেওয়ার পরে অনেকটাই সাহস আসলো মনে। তো যাই হোক, কারেন্টও ঠিক করে দিয়ে গেছে। এখন টুকটুক করে সংসারের যাবতীয় কাজকর্ম করে নেব, তার সঙ্গে রান্নাবান্না তো আছেই। আমার পুকুরটা দেখে সবাই এত তারিফ করো কি বলবো, অনেক বেশি ভালো লাগে যখন এত প্রশংসা করো। তো সত্যি পুকুরটা আমার প্রচুর ভালোবাসার জিনিস বলতে পারো। মানুষের যেরকম এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যতটাই বেশি শখের থাকে, ঠিক আমার এই পুকুরটাও সেরকম একটা অঙ্গের মতো। এটা না থাকলে আমার বাড়িতে ভালোবাসার মতো কোনো জায়গাই নেই, তো আমি এরকম মনে করি। কারণ এর চারিধার দিয়ে ফল গাছ ভর্তি লাগানো, আর যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ এর কাঠ পাতা এতটাই হয় যে আমি সারা বছর জাল দিয়ে উঠতে পারি না। দ্বিতীয়, ওই গাছে এত পরিমাণে ফল ধরে প্রত্যেকটা গাছে যে সেই ফলগুলো বিক্রি করে বেশ ভালো টাকা আমি ইনকাম করি। কারণ এতগুলো নারকেল গাছে যদি নারকেল বিক্রি করি, ভাবো কতগুলো করে নারকেল হয়, সেখান থেকে কিন্তু বেশ কিছু টাকা আমি বছরে তুলে নিতে পারি। আমড়া গাছ আছে, জাম গাছ আছে, কাঁচা মিঠা আম, তারপরে কাঁঠাল গাছ আছে, প্রচুর গাছ। আরও তো অনেক গাছ পানি উঠে মারা গেছে। তাই আমাদের বাড়িতে যত গাছ লাগানো ছিল সবগুলো যদি বেঁচে থাকতো না, কোনো ফলই কিনতে হতো না। আমার হাজব্যান্ড গাছ লাগাতে প্রচুর পছন্দ করে, সেই কারণে কিন্তু প্রচুর রকমের ফলের গাছ লাগিয়েছিল, জলপাই গাছের থেকে সব রকম। এক্ষুনি রান্না বসাবো। তো আজ যেহেতু আমাদের এখানে দোয়াখানি, অনেকেই হয়তো দোয়াখানি জিনিসটা কি বুঝবে না, মসজিদে মাংস রান্না হবে আর সেটা একটা দাম করে বিক্রি করা হবে। রান্না মাংস ওজন করে বিক্রি করা হয়। তো যেহেতু দোয়া পড়ে তারপরে বিভিন্ন রকম গ্রাম ঘেরা বলে যাকে, আজান দিয়ে অনেক সময় ধরে আজান দেয়, দোয়া দুরুদ পড়ে তারপরেই কিন্তু ওই মাংসটা বিক্রি করে। তো যাই হোক, সেই মাংস আজ কেনা হবে। আর ওই মাংসই যে একটা টেস্ট হয় সেটা বাড়ি রান্না করলে না কখনোই পাওয়া যায় না। অনেক ভালো ভালো রাঁধুনি নিয়ে এসে তারপরেই মাংসটা রান্না করা হয়। সারা রাত যাবৎ রান্না হয়েছে। গ্রামে যেহেতু প্রচুর মানুষ, তো সবাই মোটামুটি 3 কেজি 4 কেজি করে নিয়ে থাকে। আমরাও 3 কেজি নাম লিখিয়েছি, যে যেরকম নাম লেখায় সেরকম নেয়, কেউ কেউ তার থেকে বেশিও নেয়। তো 1 কেজি আমার ননদের বাড়িতে পাঠানো হবে আর 2 কেজি বাড়িতে রাখা হবে। তো যাই হোক, একটা আনন্দ। সকাল সকাল আজ রান্না বান্না সারবো, আর তার সঙ্গে মাংস খাওয়া হবে প্রত্যেক বাড়িতে। একটা যেন আনন্দের ধুম পড়ে এই দিনটা। তো এই দিনটাকে দোয়াখানি বলে। যাই হোক, গ্রাম্য একটা প্রচলন, আর এটা অনেক দিন থেকেই হয়ে আসছে, প্রত্যেক গ্রামেই হয় এরকম। তো এই শীত শীত পড়লে এই জিনিসটা শুরু হয়। তো যাই হোক, ঘরের কাজকর্ম শেষ করেছি, বাইরে শেষ করলাম। এখন এই যে আমার হাঁস মুরগিগুলোকে বার করে দেব। প্রথমে তো বার করেছিলাম ছোটোগুলোকে, আর এখন বার করে দিচ্ছি বড়গুলোকে। তো আমার এই হাঁসগুলো মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে থেকে ডিম পারবে, এত ভার হয়েছে আর সেরকম দেখতে সুন্দর হয়েছে। আমি ওদিকে হাঁস মুরগি ছাড়ছিলাম, আমার মেয়ের কাণ্ড দেখো। একটা কাঁথা মেলেছি, সেখান থেকে টপ টপ করে পানি পড়ছিল, হাত দিয়ে দিয়ে ধরে নিচ্ছিল। তো বাচ্চা কাচ্চার দুষ্টুমি একেই বলে। তো ঘরে বাইরের কাজ মোটামুটি শেষ। আমার মা এসেছে সকাল সকাল, তাকে আবার খেতে দিতে হবে। তো ভাবলাম কিছুটা বাসনপত্র আছে, এগুলো আগে তুলে নিই, তারপরেই দেব। তো সকালবেলা একটু চা করেছি, চা খেতে দিয়েছি। আর তারপরে এখন এই যে প্লেটগুলো একটু মুছে পরিষ্কার করে তুলে নেব। আগের দিন যেহেতু বাড়িতে লোককুটুম এসেছিল, তখন বার করা হয়েছিল। আমি না মেলামাইনের জিনিস বাইরে রাখতে একদমই পছন্দ করি না। যেই মুহূর্তেই ব্যবহার হয় চেষ্টা করি সেই মুহূর্তেই তুলে ফেলতে। শুধু একটু হাতে কাজ ছিল বলে 2-1 দিন লেট হয়ে গেল। তো কিছু করার নেই, কিছু কিছু সময় একটু এরকম হয়ে যায়। সব কাজ টাইমে না করতে পারলেও খুব সুন্দর পরিপাটি করে নিই। আর সকাল থেকে এইভাবে টার্গেট নিয়ে কাজ করতে পারলে কিন্তু অনেক সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তো বললাম না চা করেছি, তো মাকে চা দিয়ে দিলাম। ওদিকে মা চা খাচ্ছে, আর ঈশা তো আছেই, ওর নানির সঙ্গে অনেক রকম কথাবার্তা বলছে। তো অনেকটা তাড়াহুড়োর মধ্যেই আছি, তার মাঝেও একটুখানি সময় করে চাটা বানিয়ে দিয়ে আসলাম। তো একটুখানি বাদে আবার মাকে ভাত দিয়ে দেব। তো যাই হোক, যেহেতু বাড়ির পাশে বাড়ি, উনি কিন্তু হুটহাট করেই আসে। অনেকেই তোমরা বলো তোমার বাবার বাড়ি তুমি কেন যাও না, কাছাকাছি বলে না আর যাওয়া হয় না। তো আমার এই বাবা মারা গেছে 4 বছর, সেখান থেকে করে আমি একদিনও
ওই বাড়িতে গিয়ে থাকা হয়নি। তোমার সবথেকে প্রিয় আপনজন, কাছের জন যে এক সময় তোমার এতটাই ভালোবাসতো, সে যদি সেই জায়গাটায় না থাকে, তার অনুপস্থিতিতে একদমই কিন্তু সেই জায়গাটা আর ভালো লাগে না। আমার বাবা বেঁচে থাকতে এতটাই আমার আপন জায়গা, এত প্রিয় জায়গা, সেই জায়গাটায় গিয়েও এখন আর একদম 2 ঘন্টাও মন বসে না, এরকম একটা হয়ে গেছে। বারবার তার কথা মনে পড়ে, অনেক কষ্ট লাগে। তো ওই কারণেই আর কি। তো যাই হোক, ছাদে চলে আসলাম, অনেক কাজ হাতে এখন, সকালের টাইম, রান্না বান্না কাজকর্ম, প্রচুর ঝামেলার আর কি। তো এর মাঝে আমি কাঠকুটোগুলো যেহেতু শুকিয়ে গেছে, তুলে নিয়ে একেবারে উনান পাড়ে যাব। আর আজকে পুরোই নারকেল পাতা দিয়ে উনানে জাল দেব। তো মচমচে পাতা কিন্তু প্রচুর জ্বলে আর খুব তাড়াতাড়ি ওপরে আগুন উঠে যায়, একটু দেখে শুনেই জাল দিতে হয়। আর এই শীতের সময় পড়েছে মানে কাঠকুটো একদম শুকিয়ে ঝনঝন করবে। তো এখন প্রায় রোজই আমি এই পাতা দিয়েই রান্না করব। আর নিচে গিয়ে আবার মাকে ভাত দেব। কাল দুপুরের রান্নাবান্না অনেক কিছু আছে এখনও ফ্রিজে। তো একটু মাংস রান্না আছে, তারপরে মাছের ঝোল আছে, সেগুলো দিয়েই ভাত দিয়ে দেব। অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, সকালের টাইমটায় যেহেতু রান্নাবান্নার অনেক প্রেশার থাকে, কাজের চাপ থাকে, ওই কারণে কিন্তু আমার সব কিছু মেনটেন করতে অনেকটা একটু মাথায় চাপ থাকে। তো যাই হোক, নিচে এসে আমার মায়ের ভাত দিয়েছি, সিমরান আর ঈশা 3 জনের ভাত দিয়ে দিলাম। আর তারপরে এখন যাব রান্না করতে। রান্নাঘরটা সকালের টাইমে এত টানা রোদ্দুর থাকে, কি বলবো, আমার পুরো মুখ পুড়ে যাচ্ছিল, এত রোদ্দুর ছিল। বেড়া তো, বেড়ার ফাঁক দিয়ে রোদ্দুর আসে, বেশিক্ষণ কিন্তু থাকে না, ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো থাকে, তারপরে আবার সরে যায়। তো এত সকালে রান্না করতে আসলে এরকম রোদ পোহাতেই হবে, এই আর কি। তো ঘোমটা দিয়ে একদম মুখটা পুরো ঢেকে রান্না করতে হচ্ছিল, প্রচুর মুখ একদম জ্বালা করছিল। তো যাই হোক, ডাল বসিয়ে দিলাম। আজ কিন্তু মাটির হাঁড়িতে আমি ডাল রান্না করছি, আর তার সঙ্গে করছি আলু সিদ্ধ ভাত। এদিকটাই ভাত বসিয়েছি আর ওই দিকটাই ডাল দিয়েছি। তো যেহেতু মাংস আসবে, ওই কারণে কিন্তু খুব একটা রান্নার প্রেশার নেই আজ। তো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বানাচ্ছি। আমি একটু ডালে ঝাল খেতে বেশি ভালোবাসি, আমার মেয়ে যেহেতু অনেক পছন্দ করে, ওই কারণে 2-3টেই দিলাম, খুব একটা বেশি দেব না। আর মাটির হাঁড়ির ডাল রান্না এত বেশি টেস্ট হয়, কি বলবো। তো যাই হোক, সুন্দর করে ডালটা নাড়িয়ে চাড়িয়ে ওই পাশটায় বসিয়ে দিলাম। যেহেতু এপাশে প্রচুর জোরে জাল লাগছে না, ওই কারণে দিতে পারলাম না, ডালটা উতলে পড়ে যেত। আর ভাতের হাঁড়িতে তো বেশি একটু জাল লাগার দরকার, ওই কারণে ভাতের হাঁড়িটা এই পাশে দিলাম। নূর ইসলাম মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ, আজ আমি ভিডিও দেখার আগেই কমেন্ট করে দিলাম। তো আমি সেকেন্ড কমেন্ট করলাম, কারণ ভিডিও দেখতে দেখতে যদি কমেন্ট করতাম তাহলে অনেকজন আমার আগে কমেন্ট করে দিত। অনেক ভালো লাগলো যে তোমরা অধীর আগ্রহের সঙ্গে আমার ভিডিও দেখো আর কমেন্ট করো, সত্যি না পড়তে অনেক ভালো লাগে। তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল বোন। আইমান আনা প্রোফাইল থেকে বোন বলেছ, আমি প্রতিদিনই তোমার ভিডিও দেখি, তবে ডাউনলোড করে দেখি, তো ওই কারণে কমেন্ট করতে পারি না। আজ আমি কমেন্ট করেই দিলাম, আমার নামটা নিও, আমার নাম সাথী। অনেক ভালো লাগলো সুন্দর কমেন্ট করলে, আর সত্যি মাঝে মধ্যে তোমার কমেন্ট পাই, ভালো লাগে। ভালো থেকো বোন। এমডি নজরুল প্রোফাইল থেকে বোন বলেছ, আপু তোমার বাড়িটা অনেক সুন্দর, তোমার বাড়ির সামনের পুকুরটা অনেক ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা রইল। আর বোন এটাও বলেছ, ইচ্ছে করে তোমার পুকুরের সামনে থেকে একটু ঘুরে আসি। অবশ্যই এসো গো, আসলে সত্যি অনেক ভালো লাগবে। এদিকে 2 খানির মাংস এনে হাজির করেছে, এখানে 2 কেজি আছে আর 1 কেজি আমার ননদের জন্য আলাদা একটা টিফিন বক্সে রেখে দিয়েছি, একটুখানি বাদে হাজব্যান্ড নিয়ে যাবে। কোকোনাট, নারকেল, লিচু, কিউই, অ্যাভোকাডো, ব্ল্যাকবেরি, কালোজাম। ও এটা কি ব্লুবেরি? হ্যাঁ, ব্লুবেরি। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা ঈশাকে নিয়ে বই পড়তে বসালাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা